হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, খুব ভালো আছো। আমরা আজকে আলোচনা করব অ্যানালজি, অর্থাৎ আংশিক মিল বা সাদৃশ্যতা যেটাকে বলা হয়। সেই সাদৃশ্যতা এর কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মানে কিরকম পরীক্ষার প্রশ্ন পড়েছে, এরকম 3টে বছরের প্রশ্ন আমরা একটু স্টাডি করে দেখব যে আমরা পারছি কিনা। গতদিন অ্যানালজি থিওরি ক্লাস হয়েছিল, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হচ্ছ, আশা করব তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলোকে লাইক করবে। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। চলো তাহলে শুরু করি। আজ শুরু করব অ্যানালজির কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে। আর এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কে আমি দিয়ে দেবো। ওখানে ওখানে ক্লিক করে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবে। ম্যাট স্যাট দুটো পেপারেরই আমি দিয়ে দেবো, ইয়ার ওয়াইজ দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই লিঙ্ক থেকে। আমি এখন আলোচনা করছি 2021 সালের ম্যাট পেপারটা নিয়ে। 2021 সালের ম্যাটের অ্যানালজি কোশ্চেনটা আমরা আলোচনা করছি। দেখো কিভাবে প্রশ্ন দেওয়া থাকে। রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড গিভ দ্য অ্যান্সার বাই ফাইন্ডিং দ্য সার্কেল অফ দ্য লেটার ডিনোটিং সিলেক্টেড অ্যান্সার অন দ্য ওএমআর শিট। মানে ওএমআর এ তোমাকে অ্যান্সার দিতে হবে। সেটা কিভাবে করতে হয় সেটা একদিন আমি দেখিয়ে দেবো। সেটা এখন আলোচনা করছি না, ওএমআরটা নিয়ে আলাদাভাবে একদিন আলোচনা করব। আপাতত আমরা অ্যানালজির প্রশ্ন নিয়ে আলোচনা করি। নির্দেশটা কি দিয়েছে, বাংলাতেও দিয়েছে, ইংরেজিতেও দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বাংলাতে অথবা ইংরেজি যেটা ইচ্ছা তোমার, যেটা সুবিধা হয় তুমি সেটা পড়তে পারো। প্রশ্নগুলি ভালোভাবে পড়ো, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং ওএমআর উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশিত করো। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখি। লাং ইজ রিলেটেড টু এয়ার ইন দ্য সেম ওয়েজ হার্ট ইজ রিলেটেড টু। মানে ফুসফুসের সঙ্গে এয়ারের সম্পর্ক বাংলাতেও দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম। মানে ফুসফুসের সঙ্গে বায়ুর যেমন সম্পর্ক, মানে লাং এয়ারের সাথে যেমন রিলেটেড, তেমনি হৃদয় অর্থাৎ হার্ট ইজ রিলেটেড টু। হৃদয় কার সাথে সম্পর্কিত বলা আছে? ফুড, হরমোন, ব্লাড, চেস্ট। লাং মানে ফুসফুস, তার ভেতরে থাকে বাতাস। তুমি ফুসফুসের সঙ্গে বাতাসের সম্পর্ক যদি ভাবতে চাও, তোমাকে এইভাবে ভাবতে হবে, ফুসফুসের ভেতরে থাকে বায়ু, বাতাস। ফুসফুসের ভেতরে থাকে বাতাস। তাহলে হার্ট, হৃদয়ের ভেতরে কি থাকে? হার্ট মানে হৃদয়, হৃদয়ের ভেতরে কি থাকে? আমরা জানি আমাদের হার্ট আছে, হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ডের ভেতরে থাকে রক্ত। ঠিক আছে? হৃৎপিণ্ডকে বলা হয় পাম্প যন্ত্র। এটা রক্তকে পাম্প করে, রক্তকে সার্কুলেট করে আমাদের সারা শরীরে। এটা পর্যায়ক্রমে একবার মানে সংকোচন আর প্রসারণ হচ্ছে। তাহলে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের ফলে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়। তাহলে কি বলেছে, হৃদয় কার সাথে সম্পর্কিত? এটা হবে ব্লাড। চলো নেক্সট প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 12, 2021 সালের প্রশ্ন আলোচনা করছি। 2021, শেফ ইজ রিলেটেড টু কিচেন। শেফ মানে আমি আগেও আলোচনা করেছি, গতদিন এই শব্দটা পেয়েছিলে তুমি। শেফ মানে যিনি রান্না করেন, খুব ভালো রান্না করতে পারেন, প্রফেশনাল যারা রাঁধুনি তাদেরকে শেফ বলা হয়। শেফের সাথে রান্নাঘরের সম্পর্ক, শেফ ইজ রিলেটেড টু কিচেন। ইন দ্য সেম ওয়ে সায়েন্টিস্ট ইজ রিলেটেড টু। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, বিজ্ঞানী কার সাথে সম্পর্কিত? শেফ যদি রান্নাঘরের সাথে সম্পর্কিত হয়, বিজ্ঞানী কার সাথে সম্পর্কিত? শেফ মানে যিনি রান্না করেন, তিনি কোথায় রান্না করেন, তার কর্মস্থলটা কোথায়? রান্নাঘর। তাহলে বিজ্ঞানীর কর্মস্থল কোথায় সেটা আমাকে খুঁজে বার করতে হবে। শেফ রান্না করেন রান্নাঘরে, বিজ্ঞানী কোথায় কাজ করেন? তাহলে মেডিসিন, ফার্মেসি, ল্যাবরেটরি বা গবেষণাগার, ক্লিনিক। ক্লিনিক মানে যেখানে চিকিৎসা হয় বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। তাহলে বিজ্ঞানী কোথায় কাজ করবেন? তিনি অবশ্যই গবেষণা করেন, বিজ্ঞানী মানে গবেষক। তিনি ল্যাবরেটরি অর্থাৎ গবেষণাগারে কাজ করবেন, গবেষক। রাইট? ল্যাবরেটরি বা গবেষণাগারে বিজ্ঞানী কাজ করবেন। তাহলে বিজ্ঞানী ল্যাবরেটরির সাথে সম্পর্কিত। চলো পরের প্রশ্ন দেখি। পেন ইজ রিলেটেড টু ইঙ্ক দ্য সেম ওয়ে নিডল ইজ রিলেটেড টু। পেন কালির সাথে সম্পর্কিত, নিডল মানে হচ্ছে সূচ। সূচ কিসের সাথে সম্পর্কিত? পেন কালির সাথে সম্পর্কিত, সূচ তাহলে কার সাথে সম্পর্কিত? দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি দুটো ভার্সানেই প্রশ্ন দেওয়া আছে। পেনের ভেতরে থাকে কালি। তুমি যদি ভাবো পেনটা চলে কিসের সাহায্যে, পেনটা লেখা হয় কিসের সাহায্যে? কালির সাহায্যে। পেনের ভেতরে থাকে কালি, বা পেন যে কাজ করে, লেখা হয় পেন দিয়ে, সেটা কালি থাকে বলেই লেখা হয়। সূচ দিয়ে কি করা হয়? সেলাই করা হয়। তো সূচ যদি সেলাই করতে চায় তাহলে তার কি লাগবে? কিটা তার হচ্ছে, তার হেল্প করে সেলাই করতে। পেনকে লিখতে সাহায্য করে কালি, সূচকে সেলাই করতে সাহায্য করে কে?
থ্রেড সুতো, ক্লথ কাপড়, স্টিচিং সেলাই, আর্ট শিল্প। দেখো এখানে কিন্তু কনফিউজ হওয়ার অনেক জায়গা আছে। তোমরা ভাবতে পারো সূচ তো কাপড় দিয়ে, কাপড়কে সূচ সেলাই করে, ঠিক আছে? তুমি এটাও ভাবতে পারো সূচ দিয়ে সেলাই হয়। না, এগুলোর কোনোটাই হবে না, হবে সুতো। পেন যে কাজ করে, লেখার কাজ, তাতে তাকে সাহায্য করে কালি, কালি থাকে বলেই পেন দিয়ে লেখা হয়। আর সুতো থাকে বলেই সূচ দিয়ে সেলাই করা যায়। সুতো না থাকলে সূচ দিয়ে কিন্তু সেলাই করা যাবে না। তাহলে সূচকে কাজ করতে সাহায্য করে থ্রেড বা সুতো। এটা হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নম্বর 14, 14। দেখো, ক্লক ইজ রিলেটেড টু টাইম। ক্লক মানে ঘড়ি, সেটা সময়ের সাথে সম্পর্কিত। ইন দ্য সেম ওয়ে থার্মোমিটার ইজ রিলেটেড টু, গতদিনে এটা আলোচনা করেছি আমরা। ঘড়ির সাথে সময়ের সম্পর্ক, তেমনি থার্মোমিটার কিসের সাথে সম্পর্কিত? ঘড়ি দিয়ে আমরা মাপি সময়, থার্মোমিটার দিয়ে কি মাপি? তাপ মাপি না উষ্ণতা মাপি? উষ্ণতাকে আরেকটা কথায় তাপমাত্রা বলা হয়, তাপমাত্রার আরেকটা নাম হচ্ছে উষ্ণতা। পরীক্ষায় কিন্তু উষ্ণতাও থাকতে পারে, ঠিক আছে? এই তাপ আর উষ্ণতা এই দুটোর মধ্যে কোনো একটা হবে, শক্তি তো অবশ্যই নয়, বিকিরণ তো নয়। তাপ আর উষ্ণতার মধ্যে কনফিউজ হতে পারো তুমি, তাপ যা উষ্ণতা তা ভাবতে পারো, তুমি ভাবতে পারো, কিন্তু তাপ আর উষ্ণতা একই নয়। তাপ মাপা হয় ক্যালোরি মিটার দিয়ে, ক্যালোরি মিটার দিয়ে তাপ মাপা হয়। আর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার দিয়ে। তাই তাপমাত্রা বা টেম্পারেচার হচ্ছে থার্মোমিটার। চল নেক্সট প্রশ্ন দেখি। টাং ইজ রিলেটেড টু টেস্ট, এটাও গতদিনে আলোচনা করেছি। জিভ এর সাথে স্বাদের সম্পর্কিত। ইন দ্য সেম ওয়ে আই ইজ রিলেটেড টু, চোখ কিসের সাথে সম্পর্কিত? জিভ দিয়ে আমরা কি বুঝি? স্বাদ বুঝি। চোখ দিয়ে তাহলে আমি কি করি? চোখ দিয়ে হিয়ার শুনি না, ভিশন দেখি, স্মেল গন্ধ শুকি, টাচ স্পর্শ করি। চোখ দিয়ে স্পর্শ করি না, গন্ধ শুকি না, চোখ দিয়ে আমি দেখি, ভিশন, দৃষ্টি শক্তি পাই চোখ দিয়ে। তাহলে জীবের সঙ্গে যেমন স্বাদের সম্পর্ক, জীব দিয়ে স্বাদ বুঝি, চোখ দিয়ে কি বুঝি? দৃষ্টি শক্তি বা ভিশন বা দেখি আমরা চোখ দিয়ে। এটা হবে সঠিক উত্তর। চলো আবার দেখি পরের প্রশ্ন। অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন। অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন ইন দ্য সেম ওয়ে কার্বন ডাই অক্সাইড ইজ রিলেটেড টু, মানে অক্সিজেনের সাথে পোড়ানো সম্পর্কিত। যে কোনো জিনিসকে পোড়াতে গেলে অক্সিজেন লাগে, অক্সিজেন ছাড়া পোড়ানো যায় না। বাতাসে কোনো জিনিসকে পোড়ানো যায়, বদ্ধ জায়গায় যেখানে অক্সিজেন নেই সেখানে কিন্তু পোড়ানো যায় না, ঠিক আছে? এর একটা খুব সুন্দর পরীক্ষা আছে, তোমরা করে দেখতে পারো। একটা মোমবাতিকে তোমরা জ্বালাবে, মোমবাতি জ্বালালে দিয়ে একটা কাঁচের গ্লাসকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে, দেখবে খানিকক্ষণ পর মোমবাতিটা নিভে গেল। কেন নিভে গেল? কারণ এর ভেতরে অক্সিজেন শেষ হয়ে গেছে। যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ মোমবাতি জ্বলবে, অক্সিজেন শেষ হয়ে গেলে মোমবাতি নিভে যাবে। তাহলে অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন, অক্সিজেন পোড়ানোর সঙ্গে সম্পর্কিত। অক্সিজেন দিয়ে আমরা কিছুকে পোড়াতে পারি অক্সিজেনের সহায়তায়। কার্বন ডাই অক্সাইড ইজ রিলেটেড টু, কার্বন ডাই অক্সাইড দিয়ে কি করে দেখি? এক্সটিংগুইশ নেভানো, আইসোলেট বিচ্ছিন্ন করা, ফোম ফেনা, এক্সপ্লোর অনুসন্ধান করা। এই যে মোমবাতির গল্পটা বললাম, মোমবাতি যে জ্বলছিল, মোমবাতি জ্বললে অক্সিজেন লাগে মোমবাতি জ্বালাতে, ঠিক আছে? যেই তুমি ঢাকা দিয়ে দিলে, আর অক্সিজেনটা যখন লাগে, মোমবাতি যখন জ্বলে, অক্সিজেনের সাহায্যে মোমবাতি পুড়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, ঠিক আছে? বা কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, এরকম অনেক কিছু তৈরি করে। তাহলে যখনই তোমার মোমবাতি নিভে গেল গ্লাস ঢাকা দেওয়ার পর, তখন তোমায় কি বুঝতে হবে? ভেতরে কি উৎপন্ন হয়ে গেছে? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে গেছে। আর কার্বন ডাই অক্সাইডে আগুন কিন্তু জ্বলে না, আগুন কিন্তু নিভে যায়। এই জন্য কার্বন ডাই অক্সাইডকে লিকুইড করে, তরল কার্বন ডাই অক্সাইডকে বিভিন্ন যে আগুন নেভানোর বিভিন্ন ট্যাঙ্ক তোমরা দেখবে অরেঞ্জ কালারের হয়, সেগুলো বিভিন্ন জায়গায় রাখা থাকে। এগুলোকে বলে এক্সটিংগুইশার, মানে আগুন নিভানোর জন্য কাজে লাগে সেগুলো। ফায়ার এক্সটিংগুইশার, আগুন ধরে গেলে, কোথাও যদি আগুন লেগে যায়, সেই আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশারটা আমরা ব্যবহার করি, যার ভেতরে থাকে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তরল কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডের সাহায্যে আগুন নেভানো যায়, অক্সিজেন দিয়ে আগুন জ্বালানো বা পোড়ানো যায়, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে আগুন নেভানো হয়। হলো। নেক্সট, ভিলেজ ইজ রিলেটেড টু পঞ্চায়েত ইন দ্য সেম ওয়ে টাউন ইজ রিলেটেড টু, গ্রামে থাকে পঞ্চায়েত, গ্রামের যিনি প্রধান তাকে, মানে গ্রামের যিনি, একটা গ্রামকে যিনি পরিচালনা করেন, গ্রামের যিনি হেড বলে ভাবতে পারি, তিনি হচ্ছেন পঞ্চায়েত। সেম ওয়ে টাউন ইজ রিলেটেড টু, একটা শহর কার সাথে সম্পর্কিত? গ্রাম পঞ্চায়েতের সাথে সম্পর্কিত, মানে গ্রামে থাকে পঞ্চায়েত, গ্রামের প্রধানকে আমরা পঞ্চায়েত বলতে পারি, গ্রামের যিনি মাথা। তেমনি শহরের যিনি প্রধান তাকে আমরা কি বলি? জেলা পরিষদ বলি, পঞ্চায়েত সমিতি বলি, গ্রাম পঞ্চায়েতি বলি, না মিউনিসিপ্যালিটি বলি, ঠিক আছে?
শহরের যিনি প্রধান তাকে বলা হয় মিউনিসিপ্যালিটি। ঠিক আছে? গ্রামে থাকে পঞ্চায়েত, পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েতের সাহায্যে গ্রাম চলে। আর শহরে থাকে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটির সাহায্যে শহর চলে। তাহলে এইটা হবে সঠিক উত্তর। চলো দেখি কুইকলি পরের প্রশ্নটা আমরা দেখে নিই। স্কোয়ার ইজ রিলেটেড টু কিউব। স্কোয়ার দিয়ে কিউব তৈরি হয়, মানে বর্গক্ষেত্র দিয়ে দিয়ে ঘনক তৈরি হয়। ঘনক তোমরা দেখে থাকবে, তাতে অনেক এরকম বর্গক্ষেত্র থাকে। লুডোর ছক্কা একটা ঘনকের উদাহরণ। এরকম অনেক দেখো বর্গক্ষেত্র আঁকছি আমি। ঘনক তৈরি করতে গেলে কিন্তু বর্গক্ষেত্র লাগে। কটা বর্গক্ষেত্র লাগে? 6টা বর্গক্ষেত্র লাগে। লুডো ছক্কার 6টা তল থাকে। তাহলে 6টা বর্গক্ষেত্র দিয়ে একটা লুডো ছক্কা বা ঘনক তৈরি হয়। একইভাবে বৃত্ত তৈরি করতে গেলে, বৃত্ত কার সাথে সম্পর্কিত? বর্গক্ষেত্র দিয়ে দিয়ে তো তুমি ঘনক বানাও, তাহলে বৃত্ত দিয়ে কি বানাও? বৃত্ত দিয়ে কি তৈরি হয় দেখি? উপবৃত্ত, সরি স্ফেয়ার মানে গোলক, উপবৃত্ত বা ইলিপস। উপবৃত্ত হচ্ছে এইরকম গোলাকার, কিন্তু পূর্ণ বৃত্ত নয়, উপবৃত্ত বলা হয় এটাকে। সিলিন্ডার মানে চোঙ, কোণ মানে শঙ্কু। শঙ্কু মানে এই জিনিসটাকে বলা হয় শঙ্কু, যেটাকে তোমরা আইসক্রিম খাওয়ার সময় তলায়, আইসক্রিমের তলায় পেয়ে থাকো, এটা বলে শঙ্কু শেপ। এটা শঙ্কু, এটা উপবৃত্ত। তাহলে অপশন কি? গোলক আর সিলিন্ডার। গোলক তৈরি করতে গেলে কি বৃত্ত লাগে, না চোঙ তৈরি করতে গেলে বৃত্ত লাগে? তোমরা চোঙ তোমরা দেখে থাকবে, যে পাইপ গুলো আমরা দেখি সেগুলো আসলে চোঙ। ঠিক আছে? এটা একটা চোঙ। আর গোলক মানে যেটা গ্লোব, গ্লোবটাকে আমরা গোলক ভাবতে পারি, বা ফুটবল হচ্ছে একটা গোলক। দেখো বৃত্ত জুড়ে জুড়ে কি তৈরি হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। এই ফুটবলটা কিন্তু বৃত্ত জুড়ে জুড়ে তৈরি হয়নি, এই চোঙটা কিন্তু বৃত্ত জুড়ে জুড়ে তৈরি হয়েছে। যদিও তর্কের খাতিরে আমরা যদি বলি ফুটবলটাকে আমরা যদি মাঝখান থেকে কাটি, তাহলে কিন্তু বৃত্তই পাবো। ভেবে দেখবে তোমরা, মানে বলটাকে যদি আমি কাটি, তাহলে কিন্তু এরকম বৃত্ত পাবো। তাহলে এক্ষেত্রে তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু এই গোলকটাও হবে আর চোঙটাও হবে, দুটোই হবে। কিন্তু আহ, আমি যেটা চুজ করতে চাইছি সেটা হচ্ছে, আমি আমি হলে চুজ করতাম এই চোঙটাকে। কারণ চোঙটাকে তুমি যদি ছোট ছোট টুকরো করো, দেখবে একই শেপের অনেকগুলো বৃত্ত তুমি পাবে। বলের ক্ষেত্রে কিন্তু সবকটা একই শেপের হবে না, যদিও বৃত্তাকার তুমি শেপ পাবে, সবকটা বৃত্তাকার শেপ পাবে। এবং লাস্টের যে তলটা হবে সেটা কিন্তু বৃত্ত না, বৃত্ত ঠিক হবে না, মানে বৃত্তাকার ঠিক বলা যাবে না। সেটা লাস্টে যে শেপটা পাবে সেটাও বৃত্তাকার হবে। শেষ পর্যন্ত যে শেপটা পাবে বলের, সেটাও বৃত্তাকার হবে। মানে বলকে কাটলেও বৃত্ত পাই, চোঙকে কাটলেও বৃত্ত পাই। কিন্তু চোঙকে কাটলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট সবকটা বৃত্তের শেপ একই রকম হয়। তাই জন্য আমি হলে চুজ করতাম চোঙ বা সিলিন্ডার। ঠিক আছে? বর্গক্ষেত্র জুড়ে জুড়ে ঘনক তৈরি হয়, বৃত্ত জুড়ে জুড়ে কি তৈরি হয় তোমরা দেখতে পাচ্ছ, চোঙকে যদি কাটি অনেক চুড়ি তৈরি হবে। তোমরা মেয়েরা অনেকে চুড়ি করো, চুড়ি তৈরি হবে এরকম। অনেক চুড়িকে জুড়ে জুড়ে এরকম একটা চোঙ তৈরি করা যায়। মানে অনেক বৃত্ত জুড়ে জুড়ে এরকম একটা চোঙ তৈরি হয়। সিলিন্ডার বা চোঙ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো, আচ্ছা অনেক সময় প্রশ্নে এমন ভাবে দেওয়া থাকে, কোনো কোনো প্রশ্নের পুরো উত্তরই সঠিক হতে পারে। ঠিক আছে? যারা প্রশ্ন বানায় অনেক সময় তারা ভেরিফাই করে দেখেন না, অনেক সময় দুটো উত্তরই সঠিক হয়। এক্ষেত্রে কিন্তু এই যেটা হচ্ছে গোলকটা, এটাও কিন্তু ভুল নয়। গোলক বা চোঙ দুটোই ঠিক। তাহলে এক্ষেত্রে যারা গোলক চুজ করবে তারাও কিন্তু নাম্বার পাবে, চোঙ যারা চুজ করবে তারাও নাম্বার পাবে। তবে একসঙ্গে দুটো অপশন চুজ করো না, যে কোনো একটা অপশন চুজ করবে। দুটো একসাথে দাগ দেবে না, পরীক্ষাতে একটা অপশন চুজ করবে। আমি পরের দিন দেখিয়ে দেবো ওএমআর সিটে কিভাবে ফিল আপ করতে হয় পরীক্ষার সময়, সেটা পরের দিন আমরা আলোচনা করব আশা করছি। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখি। চক ইজ রিলেটেড টু ব্ল্যাকবোর্ড ইন দ্য সেম ওয়ে ইঙ্ক ইজ রিলেটেড টু। চক হচ্ছে ব্ল্যাকবোর্ডের সঙ্গে সম্পর্কিত, কালি কার সাথে সম্পর্কিত? ইঙ্ক মানে কালি। চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, কালি দিয়ে কোথায় লেখা হয়? পেন্ট, রং, চেয়ার, পেপার, না ডোর? কোথায় লেখো কালি দিয়ে? পেন্ট মানে রঙে তো লেখো না কালি দিয়ে, কালি দিয়ে চেয়ারেও লেখো না, কালি দিয়ে লেখো কোথায়? কাগজে। আমরা কাগজে লিখি কালি দিয়ে। পেপার হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা আমি যখন প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা নিজেরা খানিকটা সময়ের জন্য ভিডিওটাকে পজ করবে। যখন প্রথম প্রশ্নটা তো সামনে এলো, ভিডিওটা পজ করলে পরে নিজেরা প্রশ্নটা একবার পড়ে দেখো নিজেরা উত্তর করতে পারছো কিনা। নিজেরা উত্তর করতে পারলে তারপরে ভিডিওটাকে আবার প্লে করে দেখো, আমি যে উত্তরটা আলোচনা করছি তুমি যেটা ভেবেছো দুটো একই কিনা। এতে করে কি হচ্ছে, তোমার নিজেকে টেস্ট করা হয়ে যাচ্ছে, তুমি কতটা শিখেছো বা তুমি কতটা পারছো। ঠিক আছে? তো এইভাবে করবে। ভিডিওটাতে যখন তোমার সামনে নতুন প্রশ্ন এলো, আমি আলোচনা করার আগে ভিডিওটাকে পজ করো, দিয়ে নিজে একটু সময় ভাবো। তারপরে ভিডিওটা প্লে করে দেখো যে তুমি যেটা ভেবেছো উত্তর, আমি যেটা ভেবেছি দুটো সেম কিনা। তাহলে তোমার নিজেকে টেস্ট করা হয়ে যাচ্ছে। নিজেকে নিজে এভাবে পরীক্ষা নাও। পরীক্ষা দিয়ে দিয়ে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে, আরো ভালো করে শিখতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি।
ওয়াটার ইজ রিলেটেড টু সি ইন দ্য সেম ওয়ে স্যান্ড ইজ রিলেটেড টু। জল হচ্ছে সমুদ্রের সঙ্গে সম্পর্কিত, স্যান্ড মানে বালি কার সঙ্গে সম্পর্কিত। জল দিয়ে সমুদ্র তৈরি হয়, বালি দিয়ে কি তৈরি হয়? বা সমুদ্রে থাকে জল, বালি থাকে কোথায়? এভাবে ভাবতে পারো। দেখি অপশনগুলো কি আছে। হাউস মানে বাড়ি, ডেজার্ট মানে মরুভূমি, রোড মানে রাস্তা, মাউন্টেন মানে পাহাড়। বালি দিয়ে কিন্তু পাহাড় তৈরি হয় না। বালি দিয়ে রাস্তা তৈরি হয় এটা তুমি ভাবতে পারো, কিন্তু রাস্তার কিন্তু পুরো কম্পোনেন্টটা কিন্তু বালি নয়। সমুদ্রের পুরো কম্পোনেন্টটা কিন্তু জল, সমুদ্রের পুরো উপাদানটাই হচ্ছে জল। তাহলে বালি দিয়ে কোন উপাদান তৈরি হয়? বালি দিয়ে কিন্তু তৈরি হয় মরুভূমি, ডেজার্ট। মরুভূমিতে থাকে শুধুই বালি। ঠিক আছে? পাহাড় হবে না কেন? তুমি যদি পাহাড় ভেবে দেখো পাহাড় কেন হবে না? পাহাড়েও তো বালি থাকে। পাহাড় হবে না কেন? কারণ পাহাড়ে শুধুই বালি থাকে না, পাহাড়ে বালির সঙ্গে থাকে পাথর। সেই পাথরের টুকরো টুকরো গুলো ছোট ছোট হতে হতে একসময় বালিতে পরিণত হয়। তাহলে পাথর পাহাড়ে থাকে, বালি পুরোপুরি পাহাড়ে থাকে না। পুরো পাহাড় বালি দিয়ে তৈরি এমন নয়। কিন্তু মরুভূমিটা পুরো বালি দিয়ে তৈরি। চলো পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার আহ আচ্ছা, আমাদের হচ্ছে এই কটা প্রশ্ন ছিল আমাদের এই সাথে অ্যানালজির সাথে সম্পর্কিত। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কোডিং ডিকোডিং এর প্রশ্ন, সেটা আমরা শেখানোর পর আলোচনা করব। তাহলে আমরা নেক্সট আরেকটা ইয়ার দেখি, 2021 দেখেছি, 2020 দেখি, 2020 দেখি 2020 সালে কেমন প্রশ্ন পড়েছিল অ্যানালজি থেকে। দেখো, ডগ ইজ রিলেটেড টু র্যাবিস। আমি 2020 সালের প্রশ্ন আলোচনা করছি তাহলে এখন 2020। ডগ ইজ রিলেটেড টু র্যাবিস ইন দ্য সেম ওয়ে মসকুইটো ইজ রিলেটেড টু। কুকুরের সাথে যেমন র্যাবিসের সম্পর্ক, তেমনি মশার সাথে কি সম্পর্কিত? তাহলে কুকুর ছড়ায় র্যাবিস ভাইরাস। কুকুর জলাতঙ্কের যে রোগের ভাইরাস তাকে র্যাবিস ভাইরাস বলা হয়, এটা ছড়ায়। মশা কোন ভাইরাস ছড়ায়? দেখো, প্লেগ, টাইফয়েড, ম্যালেরিয়া, স্টিং বা কামড়। মশা প্লেগ রোগ ছড়ায় না, প্লেগ রোগ ইঁদুর ছড়ায়। টাইফয়েড হচ্ছে মাছি বাহিত রোগ। স্টিং বা কামড় এটাও তো হচ্ছে না। তাহলে হচ্ছে কি? ম্যালেরিয়া। মশা ছড়ায় যে রোগ সেটা হলো ম্যালেরিয়া। চলো পরের প্রশ্ন দেখি। গ্লুকোজ ইজ রিলেটেড টু কার্বোহাইড্রেট, সোয়াবিন ইজ রিলেটেড টু। দেখো, গ্লুকোজের সাথে কার্বোহাইড্রেটের সম্পর্ক। কার্বোহাইড্রেট গাছ যেটা তৈরি করে, বা গ্লুকোজও বলি আমরা সেটাকে। মানে গ্লুকোজের মধ্যে থাকে কি? কার্বোহাইড্রেট। তেমনি সোয়াবিনের মধ্যে কি থাকে? গ্লুকোজের মধ্যে থাকে কার্বোহাইড্রেট। সোয়াবিনের ভেতরে কি থাকে? সোয়াবিন খেলে আমরা কি পাই? প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট। প্রোটিন, আমরা সোয়াবিন খাই, সোয়াবিনে কিন্তু ফ্যাট থাকে না, স্নেহ পদার্থ থাকে না। মিনারেল কিছু থাকে, খনিজ পদার্থ অল্প। প্রোটিন সবচেয়ে বেশি পাওয়া যায় সোয়াবিনের ভেতরে। সোয়াবিন আমরা কেন খাই? এর মধ্যে খুব প্রোটিন থাকে। ঠিক আছে? ভিটামিন থাকে খুব অল্প, থাকে বেশি প্রোটিন। এই জন্য আমরা সোয়াবিনটা প্রোটিন জাতীয় খাবার হিসাবে আমরা খাই। তাহলে গ্লুকোজের ভেতর থাকে কার্বোহাইড্রেট, সোয়াবিনের ভেতর থাকে প্রোটিন। হলো। চলো পরের প্রশ্ন দেখি। শিপ ইজ রিলেটেড টু সি ইন দ্য সেম ওয়ে ক্যামেল ইজ রিলেটেড টু। শিপ মানে জাহাজ, সি মানে সমুদ্র। জাহাজ চলে সমুদ্রে। ক্যামেল মানে উট, সে কোথায় চলে? ধরো জাহাজের সাথে সমুদ্রের সম্পর্ক। জাহাজ কোথায় চলে? সমুদ্রে চলে। উট তাহলে কোথায় চলে বা কি করে? ফরেস্ট মানে জঙ্গল, পন্ড মানে পুকুর, মাউন্টেন মানে পাহাড়, ডেজার্ট মানে মরুভূমি। তোমরা সবাই জানো উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে উট যেখানে চলে বা মানে কাজ করে সেটা হচ্ছে ডেজার্ট, মরুভূমি। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 14। পিকক ইজ রিলেটেড টু ইন্ডিয়া। পিকক মানে ময়ূর, সেটা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত। ইন দ্য সেম ওয়ে বিয়ার ইজ রিলেটেড টু। বিয়ার মানে ভাল্লুক। ময়ূর যদি ভারতের সাথে সম্পর্কিত হয়, একইভাবে ভল্লুক কার সাথে সম্পর্ক? ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি, তোমরা জানবে। তাহলে ভল্লুক হচ্ছে কোন দেশের জাতীয় প্রাণী? ঠিক আছে? ময়ূর ভারতের জাতীয় পাখি, ভল্লুক কোন দেশের জাতীয় প্রাণী? এখানে বার্ড অবশ্যই হবে না, জাতীয় প্রাণী এটাও হবে না। এবার দুটো অপশনকে আমি এলিমিনেট করে দিলাম, হবে না। তাহলে হবে কার কার মধ্যে? হয় রাশিয়া, না হলে অস্ট্রেলিয়া। এবারে তোমরা অনেকে তোমরা হয়তো জিকে পড়াশোনা করো, জানো অস্ট্রেলিয়াতে এক ধরনের ভল্লুক পাওয়া যায় কোয়ালা বিয়ার বলে, কোয়ালা ভাল্লুক। সেই কোয়ালা বিয়ার আর বিয়ার কিন্তু একই নয়। বিয়ার মানে আমরা যে ভল্লুককে দেখি সেই ভল্লুক, আর কোয়ালা বিয়ার কিন্তু একই নয়। কোয়ালা বিয়ার গাছে থাকে, গাছের পাতা পাতা খায়, খুব শান্তশিষ্ট প্রাণী। ভল্লুক কিন্তু আহ জলে মানে স্থলে থাকে, আবার বরফের উপরেও থাকতে পারে।
এবার রাশিয়ার জাতীয় পশু হচ্ছে ভাল্লুক, ভল্লুক যেটা বিয়ার। অস্ট্রেলিয়ার হচ্ছে কোয়ালা বিয়ার, রাশিয়ার হচ্ছে বিয়ার। তাহলে রাশিয়া হবে সঠিক উত্তর। তাহলে কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাকে জিকের নলেজ থেকেও কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে? তাহলে রাশি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, আর্কিটেক্ট ইজ রিলেটেড টু বিল্ডিং ইন দ্য সেম ওয়ে স্কাল্পচার ইজ রিলেটেড টু। আর্কিটেক্ট মানে স্থপতি, যিনি বাড়ি বানানোর সময় ডিজাইনটা করেন। ঠিক আছে? স্থপতি বিল্ডিং বা ভবনের সাথে সম্পর্কিত। বিল্ডিং বা ভবনকে বানানোর জন্য ড্রয়িং করেন কে? স্থপতি। একইভাবে ভাস্কর, ভাস্কর মানে যারা ভাস্কর্য করেন, ঠিক আছে? ধরো পাথর কেটে তার উপরে মূর্তি বানান বা অন্যান্য ধরনের কাঠ কেটে তার উপর মূর্তি ফুর্তি বানান, তাদেরকে ভাস্কর বলা হয়, স্কাল্পচার। তারা কি করেন? তারা কি বানান? স্কাল্পচার কি মিউজিয়াম বানান, জাদুঘর বানান, পাথর বানান, মূর্তি বানান, না রাস্তা বানান? আমি এক্ষুনি বললাম, যারা পাথর বা কাঠ বা মাটি এইসব দিয়ে মূর্তি বানায় তাদেরকে স্কাল্পচার বা ভাস্কর বলে। তাহলে স্ট্যাচু বা মূর্তি হচ্ছে সঠিক উত্তর। যারা হচ্ছে ভাস্কর বা স্কাল্পচার তারা হচ্ছে মূর্তি বানান। হলো? স্থপতি বা আর্কিটেক্ট বানান বিল্ডিং, স্কাল্পচার বানান স্ট্যাচু। চল, ফুটবল ইজ রিলেটেড টু গোল। ফুটবলে তোমার উদ্দেশ্যটা কি হচ্ছে? গোল করা, এবং ফুটবলে গোল হলেই তবে তুমি জিতো। ইন দ্য সেম ওয়ে ক্রিকেট ইজ রিলেটেড টু। ফুটবল যদি গোলের সাথে সম্পর্কিত হয়, ক্রিকেট কিসের সাথে সম্পর্কিত? বল, রান, ব্যাট, না উইকেট? ক্রিকেটে তুমি কি করলে জিততে পারো? ফুটবলে তুমি গোল করলে জিততে পারো। ক্রিকেটে তুমি কি করলে জিততে পারো? প্রশ্ন করো। ক্রিকেটে আমি যদি রান করি তবেই গিয়ে জিতবো। ব্যাট করলে নয়, বল করলে নয়, উইকেট করলে নয়। রান করতে হবে। রান করলে যারা বেশি রান করবে তারাই জিতবে। যারা বেশি গোল করে তারা ফুটবলে জেতে, যারা বেশি রান করে তারা ক্রিকেটে জেতে। তাহলে এইভাবে ভাবতে হবে। ভাবলে তুমি সঠিক উত্তরটা দিতে পারবে। ব্যারোমিটার ইজ রিলেটেড টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। ইন দ্য সেম ওয়ে থার্মোমিটার ইজ রিলেটেড টু। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? অলরেডি আমরা আলোচনা করেছি, থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়, টেম্পারেচার মাপা হয়। তাপমাত্রাকে আরেকটা কথায় বলা হয় উষ্ণতা, আজই আলোচনা হয়েছে। হিট বা তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। হলো? আর এখানে যে বলছে আর্থকোয়েক বা ভূমিকম্প, ভূমিকম্প মাপা হয় রিক্টার স্কেল দিয়ে। আর ঘনত্ব বা ঘনত্ব মাপা হয়, আমরা কি দিয়ে ঘনত্ব মাপি? ঘনত্ব মাপার জন্য আমরা লিটার বা মিলিলিটার এককের যে ইগুলো হয়, চোং বা ইগুলো হয়, সেগুলো দিয়ে মাপি। মিলিলিটারের চোং দিয়ে মাপি, মিলিলিটারের পাত্র বা লিটারের পাত্র দিয়ে মাপি ঘনত্ব। প্রশ্নটা আরেকবার। আর্থকোয়েক ইজ রিলেটেড টু আর্থ। আচ্ছা, এখানে প্রশ্নটা নয়, এটা নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আবার একই রকম। আর্থকোয়েক ইজ রিলেটেড টু আর্থ। আর্থকোয়েক হচ্ছে আর্থের সাথে সম্পর্কিত। একইভাবে থান্ডারিং ইজ রিলেটেড টু। ভূমিকম্প পৃথিবীর সাথে সম্পর্কিত, বিদ্যুৎ চমকানো কার সাথে সম্পর্কিত? ভূমিকম্প কোথায় হয়? পৃথিবী পৃষ্ঠে ভূমিকম্প হয় বা পৃথিবীর গভীরে হয়। ঠিক আছে? সেটা পৃথিবীকে নাড়িয়ে দেয়। বিদ্যুৎ চমকানো কার সাথে সম্পর্কিত? কোথা থেকে বিদ্যুৎ চমকায়? পৃথিবী থেকে। আর্থ পৃথিবী, সি সমুদ্র, স্কাই আকাশ, সান সূর্য। কোথা থেকে বিদ্যুৎ চমকায়? তোমরা সবাই জানো, আকাশ থেকে বিদ্যুৎ চমকায়, স্কাই। স্কাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ওডিসি ইজ রিলেটেড টু ওড়িশা। ইন দ্য সেম ওয়ে কত্থক ইজ রিলেটেড টু। ওডিসি হচ্ছে ওড়িশার নাচ। ওড়িশি হচ্ছে ওড়িশার নৃত্যকলাকে বলা হয় ওডিসি। কত্থক কোথাকার নৃত্যকলা? কোথায় কত্থক নাচ দেখা যায়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, আসাম, পাঞ্জাব, বিহার। কোথাকার নাচকে কত্থক বলা হয়? এর উত্তরটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নাচকে বা নৃত্যকলাকে বলা হয় কত্থক। আসামের যে নৃত্যকলা তাকে বলা হয় বিহু। বিহু রে লগন বলে একটা গান আছে, তোমরা শুনে থাকবে। সেই বিহু পরব হচ্ছে আসামে হয়, আসামের নাচকে বলা হয় বিহু। ঠিক আছে? এটা জেনে রাখতে হবে। এটা কিছু কিছু প্রশ্ন তোমার জিকে থেকে থাকে এরকম, জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন থাকে এরকম। চলো, পরের প্রশ্ন। বুক ইজ রিলেটেড টু পেজেস ইন দ্য সেম ওয়ে ফ্লাওয়ার ইজ রিলেটেড টু। বইয়ের ভেতর থাকে পেজ, ফুলের ভেতর কি থাকে? বইয়ের ভেতরে থাকে পাতা, বা পাতা দিয়ে বই তৈরি হয়। ফুল কি দিয়ে তৈরি হয়? এইভাবে ভাবতে পারো। ট্রি গাছ, ফ্রুট ফল, গার্ডেন বাগান, পেটাল পাপড়ি। এবার দেখো, ভালো করে ভেবে দেখো। তুমি ভাবতে পারো ফুল তো গাছ থেকে হয়। না, ফুল ফল থেকেও হয় না, ফুল বাগান থেকেও হয় না। বাগানে ফুল ফোটে কিন্তু সেটা গাছে ফোটে। তাহলে বাগানটাও এলিমিনেট হয়ে গেল। এবার দেখো, ভালো করে ভেবে দেখো, বই তৈরি হতে গেলে কি লাগে? পাতা লাগে। অনেক পৃষ্ঠা বা পাতা জুড়ে জুড়ে তৈরি হয়, পেজ জুড়ে জুড়ে তৈরি হয় বই। ফুল যে তৈরি হয় কি জুড়ে জুড়ে তৈরি হয়?
কি ছোট ছোট কম্পোনেন্ট জুড়ে জুড়ে ফুল তৈরি হয়, সেটা হচ্ছে পাপড়ি। অনেক পাপড়ি জুড়ে একটা ফুল তৈরি হয়। তাহলে ফুলের সাথে সম্পর্ক রয়েছে পেটাল বা পাপড়ির। এটা হলো এই বছরের প্রশ্ন, যেটা হচ্ছে 2020 সালের প্রশ্ন। 2020 সালের অ্যানালজির প্রশ্ন। এবার 2019 সালের অ্যানালজির প্রশ্নটা আলোচনা করে দেবো। আর কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমি দিয়ে দেবো আমার এই ইউটিউব ভিডিওর লিঙ্কে। ওই লিঙ্কে থাকা আর্টিকেলে ক্লিক করে তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে একটা জায়গাতে লেখা আছে ইয়ার ওয়াইজ এমসিকিউ, ম্যাট স্যাট বলে আলাদা করে দেওয়া আছে। ওইগুলোতে ক্লিক করে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ডাউনলোড করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। চল, তাহলে আলোচনা করছি 2020 সালের আহ, 2000 2019 সালের এমসিকিউ। Tadpole is related to frog in the same way caterpillar is related to. Tadpole মানে ব্যাঙাচি, সেটা ব্যাঙের সঙ্গে সম্পর্কিত। শুঁয়োপোকা কার সাথে সম্পর্কিত? ব্যাঙাচির বাচ্চা হচ্ছে ব্যাঙ, আর ব্যাঙাচি হচ্ছে ব্যাঙের বাচ্চা। শুঁয়োপোকা কার বাচ্চা? ক্রো কাকের, ফিশ মাছের, বাটারফ্লাই প্রজাপতি, গুজ রাজহংস। জানো তোমরা শুঁয়োপোকা কার কার বাচ্চা? বাটারফ্লাই প্রজাপতির যখন ছোট অবস্থায় থাকে, লার্ভা দশায় থাকে, তখন তাকে শুঁয়োপোকা বলা হয়। চলো পরের প্রশ্ন আলোচনা করি। মুন ইজ রিলেটেড টু স্যাটেলাইট ইন দ্য সেম ওয়ে আর্থ ইজ রিলেটেড টু। চাঁদ উপগ্রহের সঙ্গে সম্পর্কিত, তেমনি পৃথিবী কার সাথে সম্পর্কিত? চাঁদ হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ। কার উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ। তাহলে পৃথিবী কার উপগ্রহ? পৃথিবীর, আমরা যদি দেখি, এটা আমাদের সূর্য। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর মতো আরো অন্যান্য গ্রহরা ঘুরছে। আবার পৃথিবীর চারদিকে এরকম ভাবে বৃত্তাকারে ঘুরছে কে? চাঁদ। এটা যদি ধরো চাঁদ, লাল রঙেরটা ধরো চাঁদ। চাঁদ আবার পৃথিবীকে প্রদক্ষিণ করে করে চলছে সারাক্ষণ। ঠিক আছে? তাহলে সূর্য থেকে পৃথিবী তৈরি হয়েছে, সূর্যের ক্ষেত্রে পৃথিবী হচ্ছে উপগ্রহ। আবার পৃথিবী থেকে চাঁদের সৃষ্টি হয়েছে, পৃথিবীর একটা টুকরো ভেঙে গিয়ে চাঁদ তৈরি হয়েছে। তাই সে পৃথিবীকে প্রদক্ষিণ করে সারাক্ষণ। পৃথিবী যেখানে যেখানে যায়, চাঁদও তার সাথে সাথে ঘুরতে 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 যায় ওখানে ওখানে। তাহলে চাঁদ যদি উপগ্রহ হয়, পৃথিবী কি? পৃথিবী কি? আচ্ছা, পৃথিবী কি? পৃথিবী প্ল্যানেট মানে গ্রহ, সান মানে সূর্য, সোলার সিস্টেম মানে সৌরজগৎ, রাউন্ড মানে গোলাকার। আচ্ছা, এখানে কোশ্চেন একটু অন্যরকম। পৃথিবী কি? চাঁদ যদি উপগ্রহ হয়, পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সূর্যের একটা গ্রহ, সূর্য থেকে পৃথিবী উৎপন্ন হয়েছে, সেটা প্ল্যানেট বা গ্রহ হচ্ছে পৃথিবী। হলো। এবার কোশ্চেন নাম্বার 13। ওভাল ইজ রিলেটেড টু। ওভাল মানে হচ্ছে আহ ডিম্বাকার, যেটা উপবৃত্ত বলতে পারো। ওভাল ইজ রিলেটেড টু সার্কেল, সেম ওয়ে রেক্টেঙ্গেল ইজ রিলেটেড টু। উপবৃত্তের সাথে বৃত্তের সম্পর্ক। উপবৃত্ত আর বৃত্ত দুজনেই কিন্তু গোলাকার। বৃত্ত হচ্ছে এরকম সম্পূর্ণ গোল হয়, আর উপবৃত্ত হচ্ছে ডিম্বাকৃতি হয়, সেটাও গোল কিন্তু ডিম্বাকৃতি হয়। এবার বলছে আয়তক্ষেত্র কার সাথে সম্পর্কিত? তাহলে আয়তক্ষেত্রে কটা বাহু থাকে? আমরা জানি আয়তক্ষেত্রে 4টা বাহু থাকে। তাহলে এমন কোন শেপ খুঁজতে হবে যা 4টে বাহু থাকে। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, ডায়াগোনাল মানে কর্ণ, এরিয়া মানে ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের মতো একই রকম দেখতে হচ্ছে বর্গক্ষেত্র, যা 4টে বাহু আছে। এই হচ্ছে বর্গক্ষেত্র। মানে আমরা যদি এই উপবৃত্তকে একটু ঠিকঠাক করে মডিফাই করি, একটু ঠিকঠাক করে এদিকে একটু বাড়াই, এদিকে একটু বাড়াই, সেটা কিন্তু বৃত্তে পরিণত হবে। তেমনি আয়তক্ষেত্রকে যদি কোনো দিকে একটু কম বেশি করে দিই, সেটা কিন্তু কম করে দিই, তাহলে সেটা কিন্তু এরকম স্কোয়ার হয়ে যাবে বা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে স্কোয়ার বা বর্গক্ষেত্র হচ্ছে সঠিক উত্তর। উপবৃত্তের সঙ্গে বৃত্তের সম্পর্ক, আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্রের সম্পর্ক। ঠিক আছে? আয়তক্ষেত্রে 4টা বাহু থাকে, বর্গক্ষেত্রে 4টা বাহু, উপবৃত্তও গোল, বৃত্তও গোল। এইভাবে ভাবতে পারো। তাহলে উপবৃত্ত যদি বৃত্তের সাথে সম্পর্ক হয়, দুজনে গোল গোল বলে একই সম্পর্ক, এরা চার কোণা এদের সম্পর্ক একই হবে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সাথে সম্পর্কিত। চলো পরের প্রশ্ন দেখি। অ্যাজ ম্যাঙ্গো ইজ রিলেটেড টু ফ্রুট। আম হচ্ছে ফলের সঙ্গে সম্পর্কিত। পটাটো কি? আম যদি হয় ফল, পটাটো মানে আলু কি? আমরা সবাই জানি আলু মূল হতে পারে। আচ্ছা, আলু কি? মূল। ফ্রুট মানে ফল, স্টেম মানে কাণ্ড, ফ্লাওয়ার মানে ফুল। আলু অবশ্যই ফুল নয়, আলু অবশ্যই ফল নয়। আলু মূল না কাণ্ড? তোমরা ভাবতে পারো আলু তো মাটির তলায় থাকে, মাটির তলায় আলু হয়। তার মানে আলু হচ্ছে গাছের মূল, শেকড়। না, আলু গাছের মূল নয়। আলু হলো গাছের কাণ্ড, মাটির তলায় থাকা কাণ্ড। এই জন্য এই ভাষাটাকে বাংলায় বলা হয় মৃদগত কাণ্ড। মৃদগত কাণ্ড, এরকম একটা ভালো ভাষা বলা হয়। বইতে কোথাও কোথাও পড়ে থাকবে তোমরা। আলু হচ্ছে মৃদগত কাণ্ড, বলে মাটির তলায় থাকা কাণ্ড, মাটির নিচে থাকা কাণ্ড। তাহলে আলু হচ্ছে স্টেম বা কাণ্ড।
পরের প্রশ্ন, আই ইজ রিলেটেড টু মায়োপিয়া ইন দ্য সেম ওয়ে টিথ ইজ রিলেটেড টু। আই মানে চোখ, চোখ দিয়ে মায়োপিয়া রোগ হয়, মানে চোখের দৃষ্টি কম হলে তাকে মায়োপিয়া বলা হয়, ঠিক আছে, স্বল্প দৃষ্টি বলা হয়। তাহলে দাঁতের সাথে কার সম্পর্কিত? দাঁত, চোখের রোগ হচ্ছে মায়োপিয়া, দাঁতের রোগ কোনটা? পাইরিয়া, ছানি, ট্রাকোমা, ক্যাটারেক্ট মানে ছানি, ট্র্যাকজোমা, ট্র্যাকোমা, আর হচ্ছে এক্সিমা। এক্সিমা মানে এক ধরনের চুলকানি টাইপের। তাহলে চোখে কি হয়? চোখের রোগ হচ্ছে ছানি, চোখে ছানি পড়ে, তাহলে ক্যাটারেক্ট বা ছানি হচ্ছে চোখের রোগ। একইভাবে দেখো, বুক ইজ রিলেটেড টু পাবলিশার ইন দ্য সেম ওয়ে ফিল্ম ইজ রিলেটেড টু। বই প্রকাশ করে পাবলিশার বা প্রকাশক, বই প্রকাশ করে প্রকাশক। তাহলে চলচ্চিত্র বা সিনেমা, ফিল্ম কারা প্রকাশ করে? প্রযোজক, নির্দেশক, সম্পাদক, লেখক, প্রডিউসার, ডাইরেক্টর, এডিটর, রাইটার। কে সিনেমা প্রকাশ করেন? ঠিক আছে, সিনেমার কিন্তু প্রকাশনা করেন যিনি, তিনি হচ্ছেন প্রযোজক, যার পয়সা লাগে সিনেমা তৈরি করতে, প্রডিউসার বলা হয়। সিনেমা তৈরি করতে যিনি পয়সা দেন তাকে প্রডিউসার বলে, সেই হচ্ছে সিনেমাটাকে প্রকাশ করেন, ঠিক আছে। আর সিনেমা তৈরির সময় যিনি আহ করেন, নির্দেশ দেন যে এইবার এইভাবে অ্যাক্টিং করো, অ্যাকশন যিনি বলেন, তিনি হচ্ছে নির্দেশক। তার খুব একটা হাত থাকে না সিনেমা প্রকাশ করার জন্য, তার কাজ হচ্ছে সিনেমা রেকর্ড করে দিয়ে দেওয়া, সিনেমা বানিয়ে দিয়ে দেওয়া। এবার প্রযোজক ঠিক করবে যে কিভাবে সেটাকে সে প্রকাশ করবে, ভালো করে পাবলিসিটি করবে না করবে না, সেটা তার সিদ্ধান্ত। তাহলে নির্দেশক হবে না, সম্পাদক মানে যে এডিটিং করেন, নির্দেশক বা ডাইরেক্টর কি করেন, সিনেমাটাকে বানান এবং নির্দেশনা করেন যে কিভাবে অভিনয় করতে হবে, সব নির্দেশনা করেন। এডিটর বলে একজন থাকে, তারা হচ্ছে ওই ফিল্মটাকে কাটাকাটি করে, কোথায় জুড়তে হবে, কোথায় কাটতে হবে, কোন অংশটা বাদ দিতে হবে, এগুলো এডিটিং যারা করে তাদের এডিটর বলে। আর লেখক মানে রাইটার, যারা সিনেমার গল্প লেখে বা লিখছে যারা, তারা রাইটার। তাহলে সিনেমা বানাচ্ছে কে? বই প্রকাশ করছে কে? প্রকাশক। সিনেমা প্রকাশ করে কে? প্রযোজক। এটা হচ্ছে প্রডিউসার, হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ওয়্যার। ইলেকট্রিসিটি সম্পর্কিত ওয়্যারের সাথে। ওয়াটার ইজ রিলেটেড টু। ইলেকট্রিসিটি মানে যেটাকে আমরা বলতে পারি বিদ্যুৎ। বিদ্যুৎ যায় কার মাধ্যমে? তারের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে। অনেক সময় বাংলা নাও দেওয়া থাকতে পারে, এই প্রশ্নটা দেখো একটু বাংলা দেওয়াই নেই এই প্রশ্ন। ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ওয়্যার, তাহলে বিদ্যুৎটা কার সাথে সম্পর্কিত? তারের সাথে। ওয়্যার মানে তার, কারেন্ট যায় তারের মধ্যে দিয়ে। জল যায় কার মধ্যে থেকে? রিভার, নদী। জাগ মানে পাত্র, বটল মানে বোতল, পাইপ মানে জলের পাইপ। এবার ভেবে দেখো, বিদ্যুৎ যায় তারের সাহায্যে, ওয়্যার মানে তার, তারের মাধ্যমে বিদ্যুৎ যায়। তুমি তো ভাবো জল যায় নদীর মাধ্যমে, এটা ভাবতে পারো। আবার জল যায় পাইপের মাধ্যমে। দেখো, বিদ্যুৎ যায় তারের মাধ্যমে। কোন বিদ্যুৎ? তুমি যে বিদ্যুৎটা ব্যবহার করো সেই বিদ্যুৎটা, কৃত্রিম বিদ্যুৎ যেটা তুমি তৈরি করছো, যেটা, যে বিদ্যুৎ প্রাকৃতিক ভাবে তৈরি হয়, বজ্রপাতে তৈরি হয়, সে কিন্তু কারেন্টের তারের মধ্যে দিয়ে যায় না, ঠিক আছে, সেটা প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক ভাবে নয়, কৃত্রিম ভাবে আমরা ইলেকট্রিসিটিকে পাঠাই তারের মাধ্যমে। তাহলে কৃত্রিম ভাবে জলের কথা ভাবতে হবে, প্রাকৃতিক জলের কথা ভাবলে হবে না। ওখানে তুমি কৃত্রিম ইলেকট্রিসিটির কথা ভাবছিলে, যে তারের মাধ্যমে যায়, তাহলে কৃত্রিম জলের কথা ভাবতে হবে। প্রাকৃতিক জল তো নদী, সেটা হবে না। কৃত্রিম জল কোথা থেকে যায়? পাইপের মাধ্যমে যায়। তুমি পাইপের মাধ্যমে জল পাঠিয়ে বাড়িতে ইউজ করো, ওয়াটার ট্যাঙ্ক থেকে জল টয়লেটে যায়, বিভিন্ন জায়গাতে যায়। তাহলে জলের পাইপ হবে সঠিক উত্তর। কারেন্ট যায় তারের মাধ্যমে, জল যায় পাইপের মাধ্যমে। পরের প্রশ্ন, ক্লক ইজ রিলেটেড টু টাইম, থার্মোমিটার ইজ রিলেটেড টু। ক্লক দিয়ে, এটা আমরা আগেও আলোচনা করেছি আজকে। থার্মোমিটার কি দিয়ে, কার সাথে রিলেটেড? টেম্পারেচার বা তাপমাত্রা। অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন ইন দ্য সেম ওয়ে কার্বন ডাই অক্সাইড, এটাও আলোচনা করেছি। দেখো, পূর্বের প্রশ্ন কিন্তু পরেও পড়ে, এই জন্য মানে বিগত বছরের প্রশ্ন করা কত গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্ন করছি, কখনো দেখতে পারো পরীক্ষা একই প্রশ্ন পড়ে আছে। দেখো, আমরা এই প্রশ্নগুলো অলরেডি আলোচনা করেছি, আজকেই আলোচনা করেছি। এটা 21 সালের প্রশ্নে পড়েছিল এই দুটো প্রশ্ন। আবার দেখো 19 সালেও পড়েছে, তার মানে 19 সালে যেটা পড়েছিল, যারা প্র্যাকটিস করে গেছে তারা 21 সালে সুবিধা পেয়েছে। তাহলে এই সব কটা বছর যদি তুমি প্র্যাকটিস করো, তুমি অনেকটা সুবিধা পাবে। তাহলে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে। অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন ইন দ্য সেম ওয়ে কার্বন ডাইঅক্সাইড ইজ রিলেটেড টু। অক্সিজেন দিয়ে পোড়ানো হয়, কার্বন ডাইঅক্সাইড দিয়ে কিন্তু নেভানো হয়, এক্সটিংগুইশ। সাকসেস ইজ রিলেটেড টু জয় ইন দ্য সেম ওয়ে ফিউচার ইজ রিলেটেড টু। সাকসেস মানে সফলতা, সফলতা পেলে আমরা আনন্দ পাই, জয় মানে আনন্দ, সাফল্য পেলে আনন্দ হয় আমাদের, ঠিক আছে। পরীক্ষার রেজাল্ট যদি সামনে এগিয়ে যায়, এই NMMS স্কলারশিপ পরীক্ষা যদি তুমি পাস করে যাও, তোমার নাম যদি লিস্টে বেরোয় পূর্ব মেদিনীপুরের মধ্যে বা অন্যান্য জেলার মধ্যে, তাহলে তুমি কি হবে? খুব আনন্দ পাবে। সাফল্য পেলে আনন্দ পাও, ব্যর্থতা পেলে তাহলে কি পাবো? দুঃখ পাবো, ঠিক আছে। অ্যাঙ্গার, ক্রোধ, ডিফিট পরাজয়, সরো দুঃখ, হ্যাপিনেস আনন্দ। ব্যর্থতা হলে আমাদের দুঃখ হবে, সরো হবে। সাফল্য পেলে আনন্দ হবে, ব্যর্থতা পেলে সরো দুঃখ হবে। তাহলে এই ছিল আমাদের 3টে ইয়ারের প্রশ্ন।
আরো কিছু ইয়ারের প্রশ্ন আমি আমার এই ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো। আমি সবকটা ইয়ার আলোচনা করছি না। আরো কোনো ইয়ারে এই অ্যানালজি প্রশ্ন আছে কিনা, সম্পর্ক বা সাদৃশ্যতার সম্পর্ক এমন কোনো প্রশ্ন আছে কিনা দেখে তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের আমার পড়ানো কেমন লাগছে, কোথায় বুঝতে পারছো, কোথায় পারছো না, অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে যারা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা দেবে। ক্লাস 8-এ যারা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা দেবে, অথবা যারা ক্লাস 7-এ ভালো রেজাল্ট করে, শুরুর দিকে রেজাল্ট করে, তারা তো ক্লাস 8-এ উঠে অবশ্যই পরীক্ষা দেবে। তাই ক্লাস 7-এ যারা পড়ে তারাও কিন্তু এই ভিডিওটা তাদেরকেও কিন্তু শেয়ার করতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।